Dear viewers, financial literacy নিয়ে যদি আপনি লাইফে একটি বই পড়তে চান, that one book should be Rich Dad and Poor Dad. আর রবার্ট টি কাওয়াসাকির লেখা দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক দ্য রিচ ড্যাড অ্যান্ড দ্য পুয়ার ড্যাড এর ফুল রিভিউয়ের এপিসোড 1 নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি প্রীতম রাহা অ্যান্ড ইউ আর ওয়াচিং লেস বাট বেটার। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। So dear viewers, at first let me tell you why the name of this book is Rich Dad and Poor Dad. So the writer of this book named Robert T. Kiyosaki, so তার যে biological baba বা biological father who was highly educated and he used to work for Minister of Education, but তার প্রবলেম ছিল সে হচ্ছে তার কনভেনশনাল নলেজের বাইরে কোনো নলেজ ছিল না, অর্থাৎ তার ফাইন্যান্সিয়াল লিটারেসি তেমন কিছু ছিল না। That's why despite being educated he was kind of poor or leading a mediocre life. On the other hand, his friend's dad, অর্থাৎ the rich dad, সে যদিও এডুকেশনের দিক থেকে অতটা এডুকেটেড ছিল না, but he was highly financially educated and that's why he was richer than his poor father. So সেইখান থেকে এই বইটার নাম রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। এবং when Robert T. Kiyosaki was younger or even adolescent, so then his friend's father, that means the rich dad, taught them মানে হচ্ছে মাইক এবং রবার্ট টি কাওয়াসাকির কথা বলছি, যে taught them about financial literacy, how to get rich and lot of things about money. So রবার্ট টি কাওয়াসাকি তার ফ্রেন্ডের বাবা অর্থাৎ রিচ ড্যাডের কাছ থেকে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে যে কথাগুলো বলেছিল সেই জিনিসগুলোই মূলত আজকে ভিডিওতে আলোচনা করব। এই বইয়ে অনেক কনসেপ্টগুলো রয়েছে যেগুলো আমাদের দেশের কনসেপ্টের সাথে খুব বেশি রেলিভেন্ট না, বিকজ দ্য রাইটার is an American citizen, so I'll be skipping those topics, but those topics are really small or really tiny. এছাড়া যতগুলো কনসেপ্ট রয়েছে ততগুলো কনসেপ্ট আমি ক্লিয়ার করব। সো ফার্স্টে কেউ যদি বলে যে দ্য রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইয়ের কেউ যদি একটা সেন্টেন্সে কভার করতে অথবা একটা সেন্টেন্সে এই পুরো বইটাকে যদি কেউ আমাকে সামারাইজ করতে বলে, তাহলে দ্যাট সেন্টেন্স শুড বি দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, রাদার দে হ্যাভ মানি ওয়ার্ক ফর দেম। অর্থাৎ যারা রিচ হয় তারা কখনো টাকার জন্য কাজ করে না, দে ডোন্ট ওয়ার্ক ফর মানি। তাহলে এই কনসেপ্ট বুঝতে গেলে আমাদের ফার্স্টে বুঝতে হবে হোয়াট ডাজ ইট মিন বাই ওয়ার্ক ফর মানি। সো ওয়ার্ক ফর মানি হচ্ছে, ধরেন আমরা যে কনভেনশনাল জবগুলো করি সেটা হতে পারে 9টা থেকে 6টা অ্যান্ড হোয়াট এভার টাইম ইট ইজ। সো এই ধরনের চাকরি যারা করে তাদের কিন্তু ওই টাইমটুর জন্য তারা যে কাজ করে ওই টাইমে তারা যতটুকু ইম্প্যাক্ট করে সেইটার উপর একটা এস্টিমেট করে একটা স্যালারি নির্ধারণ করা হয় এবং ওই স্যালারিটা কিন্তু তাদের পে করা হয়। একজন হয়তো 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করে মাসে 15 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট সে ওই টাইমে যতটুকু ইম্প্যাক্ট করছে তার অর্গানাইজেশনে ওইটার উপর এস্টিমেট করে একটা স্যালারি দেওয়া হয়। এটা কম হতে পারে, ইট ক্যান বি এক্সট্রিমলি হিউজ, হোয়াট এভার ইট ইজ। তবে সে যে টাইমের জন্য কাজ করছে না এই টাইমের জন্য কিন্তু সে পেইড হয় না। অ্যান্ড ইট সাউন্ডস রিডিকুলাস যে আমি যখন কাজ করি না, ওয়াই ডু আই গেট পেইড? এবং এইটার মানে হচ্ছে যে আপনি যতটুকু সময় কাজ করেন ততটুকুর আপনি পে পান। তার মানে হচ্ছে ইউ আর ওয়ার্কিং ফর মানি, অ্যাজ লং অ্যাজ ইউ আর ওয়ার্কিং ফর মানি ইউ ওয়ন্ট গেট রিচ। ফর বিকেমিং রিচ ইউ হ্যাভ টু নো অর ইউ হ্যাভ দ্য মানি ওয়ার্ক ফর ইউ। তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই মানি ওয়ার্ক ফর মি? এর মানে হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভলি কাজ করেন অথবা অ্যাক্টিভলি কাজ করেন না, whatever it is, irrespective of that, money will be working for you. I mean, money will be producing. So, কেমন হইতে পারে ব্যাপারটা? ফর এক্সাম্পল, আপনি যদি স্টকে ইনভেস্ট করে দেন, ফর এক্সাম্পল আপনি যদি অ্যাপেলের স্টকে ইনভেস্ট করেন, দেন অ্যাপেলের যে থাউজেন্ডস অফ এমপ্লয়ি রয়েছে যারা কোম্পানিকে বুস্ট করার জন্য প্রতিনিয়ত কাজ করছে, তারা কাজ করছে, অ্যাপেল বড় হচ্ছে, অ্যাপেলের স্টক বাড়ছে, আপনার আর্নিং বাড়ছে। এখন আপনি অ্যাক্টিভলি স্টকের ওইখানে কাজ করেন অথবা আপনি রাতে ঘুমাই থাকেন, as long as is Apple Incorporated is growing, your money is also growing. So এই জন্য বলা হচ্ছে the rich have money, work for them. So এই কনসেপ্টটা বোঝানোর জন্য আরো অনেকগুলো কনসেপ্ট এই বইয়ে আলোচনা করা হয়েছে, and I'll be covering all of those concepts in today's video. So another fantastic concept is rat race. এখন রাইটার rat race দ্বারা কি বুঝাচ্ছেন?
র্যাট রেস মানে হচ্ছে ধরুন যে একজন ব্যক্তি যার ইনকাম 30,000 টাকা, আরেকজন ব্যক্তি যার ইনকাম সে ফর এক্সাম্পল 90,000 টাকা, তাহলে এই ব্যক্তির তুলনায় এই ব্যক্তির কিন্তু 3 গুণ ইনকাম বেশি। বাট দেখেন তাদের মধ্যে একটা সিমিলার স্ট্রাগল রয়েছে। সেটা কি? এই যে ব্যক্তি যার ইনকাম বেসিক্যালি 30,000 টাকা, সে কি করছে এখন? সে হয়তো একটা আইফোন কিনবে, সে হয়তো একটা সনি ব্রাভিয়ার এলইডি টিভি কিনবে। এই সমস্ত জিনিস কেনার জন্য সে কিন্তু হয়তো এফডিআর করছে, অথবা ডিপিএস করছে, অথবা লোনের জন্য অ্যাপিল করছে, অথবা হোয়াট এভার ইট ইজ। তার স্ট্রাগল কিন্তু এইগুলা নিয়ে। এখন যে ব্যক্তিটা 90,000 টাকা ইনকাম করছে, তার স্ট্রাগলটা দেখো। সামনের বছর একটা অ্যাপার্টমেন্ট কিনবে অথবা বাড়ি বানাবে, এই জন্য ডিপিএস রান করছে, এফডিআর করছে, লোনের জন্য দৌড়দৌড়ি করছে। অথবা সে হয়তো একটা গাড়ি কিনবে, গাড়ি কেনার জন্য সে হয়তো লোনের অ্যাপ্লাই করছে, এফডিআর করছে, ডিপিএস করছে। তাহলে এই যে ব্যক্তিটার ইনকাম 30,000 টাকা, তার যে স্ট্রাগল, আর যার বেতন 90,000 টাকা, এই দুই ব্যক্তির স্ট্রাগল কিন্তু সেম। জাস্ট এর একটা আইফোন, এর এখানে একটা বাড়ি, এর এখানে একটা এলইডি টিভি, এর এখানে একটা গাড়ি। সো জিনিসগুলোর নাম ডিফারেন্ট হইতে পারে, টাকার অ্যামাউন্ট ডিফারেন্ট হইতে পারে, বাট দুই ব্যক্তির স্ট্রাগল কিন্তু সেম। এবং দুই ব্যক্তি যেটা করছে, দে আর ইন দ্য র্যাট রেস, অ্যান্ড দিস র্যাট রেস ইজ নেভার এন্ডিং র্যাট রেস। সো এইটার কারণ কি? এটা হচ্ছে আপনি যখন কোনো কনভেনশনাল জব করছেন, লাইক 9টা 5টা জব, সো তখন ইউ আর ওয়ার্কিং ফর এভরিওয়ান এলস এক্সেপ্ট ইউ। আচ্ছা, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ধরুন আপনি প্রথমে জবে ঢুকেছেন, আপনি একটা স্যালারি পাচ্ছেন, হয়তো বা এই স্যালারিটা আমাদের যে ইনকাম ট্যাক্সের যে থ্রেশহোল্ড আছে, এই থ্রেশহোল্ডের হয়তো নিচে। সো আপনার এখন ইনকাম ট্যাক্স পে করা লাগে না। বাট অ্যাজ ইউ আর ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন, সো এই অর্গানাইজেশনটা বড় হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আপনি কাজ করছেন, আপনি টাকা পাচ্ছেন, কিন্তু আপনি যা ইফোর্ট দিচ্ছেন তার হয়তো বা হাফ বা 2/3। বাট অ্যাজ কি মেইন জিনিসটা যেটা হচ্ছে, অর্গানাইজেশন বড় হচ্ছে, ফলে অর্গানাইজেশনের যে ওনাররা রয়েছে তাদের ইনকাম বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম যারা স্টক হোল্ডার বা ওই কোম্পানিতে ইনভেস্ট করেছিল তাদের ইনকাম বাড়ছে। সো আপনি কঠোর পরিশ্রম করছেন, দিন শেষে আপনি ইউ আর ওয়ার্কিং ফর ইউর অর্গানাইজেশন। এরপরে আপনার স্যালারি আরেকটু বড় হলো এবং আপনি ইনকাম ট্যাক্সের থ্রেশহোল্ড ক্রস করে গেলেন এবং এখন আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। তাহলে নাও ইউ আর ওয়ার্কিং ফর ইউর অর্গানাইজেশন as well as you are working for the government because you are paying the tax. এরপরে মনে করুন আপনার ইনকাম আরো বেশি হলো, আপনি এখন লোনের অ্যাপ্লাই করলেন, লোন পেলেন, আপনি বাড়ি কিনবেন অথবা একটা গাড়ি কিনবেন। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু এখন ব্যাংকের লোনের যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টগুলো পে করবেন উইথ দ্য ইন্টারেস্ট রেট। তার মানে নাও ইউ আর ওয়ার্কিং ফর অর্গানাইজেশন, ইউ আর ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট, অ্যান্ড নাও ইউ আর ওয়ার্কিং ফর দ্য ব্যাংক অ্যাজ ওয়েল। সো আপনার যে ইনকাম কিন্তু বেড়েছে, বাট আপনি যদি চিন্তা করেন যে আপনার ইনকামের বেশিরভাগ অংশ কিন্তু বাইরে চলে যাচ্ছে। সো এই যে কনভেনশনাল জবগুলো, এই জবগুলো যদি আপনি করেন, আপনার ইনকাম 50,000 টাকা রয়েছে, এক বছর পরে আপনার ইনকাম 1 লাখ টাকা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনার এক্সপেন্সেসও কিন্তু ডাবল হয়ে গিয়েছে। কারণ আপনার যখন ইনকাম বাড়া মানে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স বেড়ে যাওয়া, সেই সাথে আপনার স্যালারি থেকে যে জিনিসগুলো ডিডাক্টেড হয়, লাইক প্রভিডেন্ট ফান্ড অর সামথিং এলস, সেগুলো কিন্তু ইনক্রিজিং। আপনি হয়তো একটা ছোট বাসায় গাদাগাদি করেছিলেন, একটু স্পেশিয়াস বাসা ভাড়া করেছেন, আপনার বাসা ভাড়া বেড়ে গেছে, ওভারঅল আপনার এক্সপেন্ডিচার বেড়ে গেছে। সো এই জিনিসটাকে কিন্তু রাইটার বলছে যে র্যাট রেস। সো আপনি যদি কনভেনশনাল ওয়েতে শুধুমাত্র ইনকাম বাড়ান, তাহলে আপনার স্ট্রাগলও বাড়বে। বিকজ মানি ইজ দ্য শর্ট টার্ম সলিউশন ফর লং টার্ম প্রবলেম। সো আমাদের লাইফের যে লং টার্ম প্রবলেম, সেই প্রবলেমগুলোর শর্ট টার্ম সলিউশন ক্যান বি মানি, but money can't be the long-term solution. Now the question comes, what can be the long-term solution? Financial intelligence can be the long-term solution to this aspect. এবং রাইটার এখানে বারবার একটা কথা মেনশন করেছে যে আমাদের সোসাইটি, অর্থাৎ আমাদের সোসাইটি বলতে এটা কোনো দেশ, এটা ওভারঅল পুরো বিশ্বকে বোঝানো হচ্ছে যে আমাদের স্কুলে যে লেখাপড়াটা শেখানো হয়, সেখানে হচ্ছে সবসময় ওয়ার্কিং হার্ড এবং ওয়ার্ক ফর আদার্স এর জন্য আমাদের ইন্সপায়ার করা হয়। বাট আসলে মানি কিভাবে কাজ করে বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলা কিন্তু আমাদের শেখানো হয় না। এই জন্য মোস্ট অফ দ্য পিপল আর স্ট্রাগলিং। কেউ হয়তো এন্ট্রি লেভেল জবে ঢুকে স্ট্রাগল করছে, আর কেউ হয়তো কোম্পানির টপ পজিশনে থেকে স্ট্রাগল করছে। এবং এই কথা কিন্তু ডিয়ার ভিউয়ার্স হাইলি রেলিভেন্ট, বিকজ আমরা কিন্তু একটা স্ট্যাট জানি যে পৃথিবীর 1% লোকের কাছে 99% ওয়েলথ রয়েছে। সো ওই 1% লোকই আসলে জানে যে
the concept of money or they have the financial education. সো আপনি একটা হার্ভার্ড অথবা আপনি স্ট্যানফোর্ড অথবা হোয়াট এভার ইউনিভার্সিটি থেকে আপনি একটা পিএইচডি থাকতে পারে, আপনার এমবিএ থাকতে পারে, আপনার ইঞ্জিনিয়ারিং হোয়াট এভার ডিগ্রি ইউ হ্যাভ থাকতে পারে, বাট সেইটার সাথে কিন্তু ফিনান্সিয়াল এডুকেশন বা ফিনান্সিয়াল লিটারেসির কোনো মিল নাই। সো if you want to be financially literate, then you have to know the concepts of money and the economics, how money works. Because টাকা, ধরেন একটা 1000 টাকার নোট, আসলে এই 1000 টাকার নোট কিন্তু অটোমেটেড কোথা থেকে জেনারেট হয়ে 1000 টাকা হয়ে আসেনি। এটাকে নর্মালি প্রিন্ট আউট করা হয়েছে, দেন এখানে এর উপরে 1000 টাকার একটা ভ্যালু অ্যাট্রিবিউট করে দেওয়া হয়েছে বাই দ্য গভর্নমেন্ট। সো ফর এন এক্সাম্পল 2016-এ এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল ইন্ডিয়ায়, যেখানে মোস্ট প্রবাবলি ওরা 500 এবং 1000 টাকার নোট ওদের গভর্নমেন্ট অ্যাবান্ডন করে দিয়েছিল। দেন ওই টাইমে 1000 এবং 500 টাকার নোটকে মুড়ায় ওইখানে ঝালমুড়ি বিক্রি করা হতো এবং লোকজন ওই 1000 টাকা নোটের ভিতরে ঝালমুড়ি খেয়ে 1000 টাকার নোটটা ফেলে দিয়ে চলে যেত, বিকজ দ্যাট নোট হ্যাড বিন অ্যাবান্ডন্ড। সো আজকে যদি হঠাৎ করে 100, 500, 1000 টাকার নোটকে অ্যাবান্ডন করে দেওয়া হয়, তাহলে ওইটাকে আপনি কেজি দরে ওই টাকার বান্ডেলগুলোকে বিক্রি করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। সো মানি ইজ অ্যান ইলিউশন, ইট ইজ রিয়েলি মেড আপ। অর্থাৎ এর উপরে একটা ভ্যালু কেউ অ্যাট্রিবিউট করে দিয়েছে যে এটার ভ্যালু 1000 টাকা, এটা যদি কেউ দেয় তাহলে সে 1000 টাকা মূল্যের প্রোডাক্ট অথবা সার্ভিস পাইতে পারবে। সো ইটস অ্যান কনসেপ্ট, ইট ইজ নট অ্যান অ্যাবসলিউট থিং। এখন ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ, দেন ইউ হ্যাভ টু নো দ্য কনসেপ্ট অফ মানি or how you have to know how money works. So এরপরের কনসেপ্টটা was fantastic, and while I was reading this concept I was stunned because I am out and out a business student. আমার এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন সবকিছুতে আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছি। সো I had a clear concept, আমি হ্যাড বলছি কারণ আছে, I had a clear concept about asset and liabilities. So অনেকবার আমি এই ডেফিনেশন পড়েছি, আমাদের একটা গাড়ি, একটা বাড়ি, এগুলোকে অ্যাসেট হিসাবে চিহ্নিত করা হতো আমাদের বিজনেসে। তবে রবার্ট টি কিওসাকি তিনি কিন্তু অ্যাসেট এবং লায়াবিলিটিস খুব ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়েছে, ডিফারেন্ট একটা ডেফিনেশন দিয়েছে, এন্ড দ্যাট ডেফিনেশন ইজ 100% রেলিভেন্ট। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, আপনার অ্যাসেট মানে হচ্ছে দ্য থিং দ্যাট ব্রিংস মানি ইন ইওর পকেট, আর লায়াবিলিটিস কি? লায়াবিলিটিস হচ্ছে দ্যাট থিং দ্যাট টেক্স মানি আউট অফ ইওর পকেট। এবার চিন্তা করুন, আমাদের সোসাইটিতে বলা হয় দ্য হাউস ইজ দ্য বিগেস্ট অ্যাসেট one can afford. হ্যাঁ, হতে পারে। এবার দেখুন, আপনি যদি আপনার আর্লি এজে লোন করে বাড়ি কেনেন তাহলে কি প্রবলেম হবে দেখেন। আপনি যেহেতু লোন করে বাড়ি কিনছেন, তাহলে লোনের পেমেন্ট করতে হবে উইথ ইন্টারেস্ট রেট, এবং এটা টু সাম এক্সটেন্ট 30-40 ইয়ার্সও হতে পারে এই পেমেন্টটা। সো আপনি বাড়ি করলেন, ঠিক আছে, আপনাকে প্রতি মাসের বেতন থেকে আপনাকে ব্যাংকের ইন্টারেস্ট পে করতে হচ্ছে অথবা লোন পে করতে হচ্ছে। সেকেন্ডলি, আপনার প্রপার্টি ট্যাক্স পে করতে হচ্ছে, আপনার ইউটিলিটি বিল পে করতে হচ্ছে, আপনার মেইনটেনেন্স পে করতে হচ্ছে, and there can be a lot of other expenses that you have to pay. So আপনি একটা বাড়ি বানিয়েছেন, কিন্তু আপনার বাড়িটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। So it is no longer as a liability. আপনি যদি একটা গাড়ি কেনেন লোন করে, তাহলে গাড়িটা শোরুম থেকে বাসায় আনতে আনতেই এর 25% ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এখন সেলও করতে চান, তাহলে ইউ ক্যান গেট অ্যাজ মাচ অ্যাজ 75% অফ দ্য রিয়েল প্রাইস। দেন আপনি যদি ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্সের কস্ট, আপনি যদি লোন করে থাকেন, লোনের পেমেন্ট, মেইনটেনেন্স কস্ট, অয়েল কস্ট, লট অফ আদার কস্ট উইল বি হ্যাপেনিং। সো দ্যাট টেক্স মানি আউট অফ ইউর পকেট, সো ইট ইজ আ লায়াবিলিটি। নাও দ্য কোয়েশ্চেন কামস, তাহলে কি মানুষজন কখনোই গাড়ি বা বাড়ি এই জাতীয় জিনিসপত্র কিনবে না? সবাই কি হিমালয়ে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে থাকবে? না, নট অ্যাট অল। রাইটার এখানে একটা চমৎকার কনসেপ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আচ্ছা, আমি একটু সিম্পলিস্টিক ওয়েতে বলি। আপনি অবশ্যই অ্যাসেট কিনবেন, বাট এখানে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে রাইটার বলছে যে দ্য রিচ বাইজ দ্য লাক্সারি লাস্ট, দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য পোর বাইজ দ্য লাক্সারি ফার্স্ট বিকজ দে নিড টু লুক রিচ। অর্থাৎ যারা ধনী তারা লাক্সারিয়াস গুডস কেনে, কিন্তু এটা কিনে তারা লাস্টে। আচ্ছা, লাস্টে বলতে কি, আমি ফার্স্টে বলি। ফার্স্টে আপনি ইনকাম করবেন, এবার এই ইনকাম থেকে আপনি সরাসরি খরচ করবেন না। ইনকাম যেটা করছে ওইটা থেকে আপনি এমন একটা অ্যাসেট কিনবেন দ্যাট উইল প্রডিউস ক্যাশ ফ্লো, আই মিন দ্যাট উইল প্রডিউস মানি। সো
ধরেন আপনি ইনকাম করেছেন 50,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা দিয়ে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, সেটা একটা অ্যাসেট। অথবা আপনি বন্ডস কিনতে পারেন, অ্যাসেট। আপনি হয়তো বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, অ্যাসেট। আপনি হয়তো বা আদার রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, সেটাও অবশ্যই অ্যাসেট। অর্থাৎ আপনি ইনকাম করে আগে সেই ধরনের অ্যাসেট কিনবেন যে অ্যাসেটগুলো আপনাকে আরো ফার্দার ক্যাশ ফ্লো এনে দিবে। এইবার ওই ক্যাশ ফ্লো দিয়ে আপনি আপনার এক্সপেন্স মিট আপ করবেন। এক্সপেন্স মিট আপ করার পরে যে টাকা থাকবে, যদি এনাফ টাকা থাকে, তাহলে সেটা দিয়ে আপনি লাক্সারি কিনবেন। তাহলে আপনি যদি প্রথমে ইনকাম করবেন, ইনকাম থেকে ইনভেস্টমেন্ট করবেন, এভাবে অনেক ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করার পর আপনার এক্সপেন্সেস পে করবেন, পে করার পর যে টাকাটা থাকে সেটা জমাতে জমাতে যদি গুড এনাফ হয়, তাহলে সেটা দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন, অথবা সেটা দিয়ে আপনি গাড়ি কিনতে পারেন, অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান পারচেস উইথ দ্যাট মানি। বাট আপনি যদি ডিরেক্টলি ইনকাম থেকে আপনি বাড়ি কেনেন অথবা কোনো একটা গাড়ি কেনেন, তাহলে সেটা আপনার লায়াবিলিটি হয়ে যাবে, এবং এই লায়াবিলিটি কিন্তু আপনারকে শেষ করে দিতে পারে। কারণ আপনি ওই ইনকাম থেকে কিন্তু সরাসরি লায়াবিলিটি কিনেছেন, আবার এই ইনকাম থেকে আপনার এক্সপেন্স পে করতে হচ্ছে, আবার লায়াবিলিটি থেকে যে এক্সপেন্সগুলো পে করতে হচ্ছে সেগুলো কিন্তু আপনি আপনার ইনকাম থেকেই পে করতে হচ্ছে। সো আপনার অ্যাসেট কলাম কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, while your liability column is mounting. So the long story short is, আপনি ফার্স্টে ইনকাম করবেন, ইনকাম থেকে এমন কিছু অ্যাসেট কিনবেন যে অ্যাসেটটা আপনাকে আরো ক্যাশ ফ্লো এনে দিবে। দেন আপনি ওই ক্যাশ ফ্লো দিয়ে আপনার এক্সপেন্স পে করবেন, এক্সপেন্স পে করার পর যে টাকা থাকবে সেটা সেভ করবেন, অথবা যদি সাফিসিয়েন্ট হয় তাহলে সেটা দিয়ে লাক্সারি কিনবেন। দেন ইউ উইল অনলি গেট রিচ। এই বইয়ে হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে অনেক চমৎকার চমৎকার কনসেপ্ট বলা রয়েছে, এবং আই হোপ সেগুলো একটু ইন ডেপথে গিয়ে আলোচনা করা দরকার। সো অলরেডি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি আজকে এই অংশটুকু এপিসোড 1 এর মধ্যে রাখছি। এপিসোড 2 তে আমি বাকি অংশটুকু আলোচনা করব। হোপফুলি আপনারা ততদিন ওয়েট করবেন, এবং নেক্সট এপিসোড আমরা সবকিছু ঠিক থাকলে হয়তো নেক্সট স্যাটারডে 11:45 এ আপলোড হয়ে যাবে। সো ডিয়ার ভিডিও ভালো লাগলে আপনি ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট নেক্সট এপিসোড আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই সাথে ইফ ইউ হ্যাভ এনি কমেন্ট, ইউ ক্যান পুট ইউর কমেন্ট বিলো ইন দ্য কমেন্ট বক্স। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই।